সুষ্ঠু নির্বাচনের জন্য সৎ সাহসী কমিশনের বিকল্প নেই। সংবাদ সম্মেলনে বেগম খালেদা জিয়া সব দলের ঐক্যমত্যে নির্বাচন কমিশন গঠনের পরামর্শ। নারায়ণগঞ্জে সিটি নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করছেন আগ্রহী প্রার্থীরা। আবারও স্থানীয় আওয়ামী লীগের বিরোধ, দ্বন্দ্বের সুবিধা কাজে লাগাতে চায় বিএনপি। কাল থেকে শুরু হচ্ছে সামুদ্রিক মাছ জরিপ। ভিডিও কনফারেন্সে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রবাসীদের পাঠানো টাকায় বদলে গেছে ব্রাহ্মণবাড়িয়ার দড়িকান্দি গ্রামের চিত্র। আধুনিকতার ছোঁয়া এখন গ্রামীণ জীবনে। প্রবাসীদের কল্যাণে পদক্ষেপ নেয়ার আশ্বাস প্রশাসনের। এবং সিলেটের মালনীছড়া চা বাগানের দায়িত্বে ভুয়া ডাক্তার ব্যবহার করছেন বিভিন্ন চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর। কিছুই জানেন না জেলা সিভিল সার্জন। বাংলার সময় সঙ্গে আছি আমি ফারজানা মুমু এবং আমি আসাদ আজিম। সুষ্ঠু নির্বাচনের জন্য সৎ, যোগ্য, নিরপেক্ষ কমিশনের কোনো বিকল্প নেই জানিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, স্বাধীনতার পরে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছে এমন সব রাজনৈতিক দলের সমন্বয়ে একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করতে হবে। বিকেলে রাজধানীর একটি হোটেলে নির্বাচন কমিশনের রূপরেখা নিয়ে গণমাধ্যম কর্মীদের একথা বলেন তিনি। এ সময় বেগম জিয়া আরও বলেন, সকল রাজনৈতিক দলের সাথে নির্বাচন কমিশনের গঠন নিয়ে যে বৈঠক করছেন রাষ্ট্রপতি, সে বৈঠকের ফলাফল জনসম্মুখে প্রচার করতে হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি নিরপেক্ষ, সৎ, সাহসী, দক্ষ নির্বাচন কমিশন গঠন করার কোনো বিকল্প নেই। সকল রাজনৈতিক দলের ঐক্যমতের কনসেনসাস ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করতে হবে। প্রাথমিকভাবে রাষ্ট্রপতির নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া ও পদ্ধতি নিরূপণের জন্য সকল নিবন্ধিত রাজনৈতিক দল এবং অথবা স্বাধীনতার পর প্রথম জাতীয় সংসদ থেকে শুরু করে বিভিন্ন সময়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছে এমন সকল রাজনৈতিক দলের মহাসচিব অথবা সাধারণ সম্পাদক কিংবা মনোনীত প্রতিনিধির সঙ্গে পৃথক পৃথক বৈঠক করবেন। বিএনপির নেতৃত্বে 20 দলীয় জোট এবং আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট বিদ্যমান, সেহেতু এই দুই জোটের পক্ষ থেকে একজন করে মূল প্রতিনিধি এবং তাকে সহায়তা দানকারী আরও 2 জন প্রতিনিধি উপস্থিত থাকতে পারবেন। রাষ্ট্রপতি নাগরিক সমাজের মধ্যে হতে সৎ, যোগ্য ও দল নিরপেক্ষ প্রতিনিধিদেরকেও আলোচনায় যুক্ত করতে পারবেন। ছুটির দিনে নারায়ণগঞ্জে নির্বাচন কমিশনের অফিসে সম্ভাব্য প্রার্থীদের আনাগোনা কম হলেও এলাকায় এলাকায় নির্বাচন নিয়ে ভোটারদের আগ্রহ এখন তুঙ্গে। তবে নির্বাচনে শুধু সম্ভাব্য মেয়র প্রার্থীরাই নয়, তাদের আলোচনায় গুরুত্ব পাচ্ছেন কাউন্সিলর প্রার্থীরাও। নিজ নিজ এলাকায় সন্ত্রাস, মাদক, ইফটিজিং সহ বিভিন্ন সমস্যার সমাধানে কাউন্সিলর প্রার্থীদের জোরালো পদক্ষেপ চান তারা। নারায়ণগঞ্জ প্রতিনিধি শওকত আলী সৈকতের সহযোগিতায় বিস্তারিত জানাচ্ছেন তাফসির বাবু। ক্যামেরায় ছিলেন নিজামুদ্দিন। যে কোনো কারণেই হোক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে নির্বাচনের সব আলো কেড়ে নিয়েছেন সম্ভাব্য মেয়র প্রার্থীরাই। এ নিয়ে ভোটারদের মধ্যে তুমুল আগ্রহ থাকলেও এলাকা ভিত্তিক বিভিন্ন সমস্যার সমাধানে তারা তাকিয়ে আছেন কাউন্সিলর প্রার্থীদের দিকেই। মেয়র পদে দলীয় প্রভাব থাকলেও কাউন্সিলর পদে প্রার্থীদের ব্যক্তিগত যোগ্যতাকে গুরুত্ব দিচ্ছেন তারা। কাউন্সিলরই পারে কি এলাকা ভিত্তিক যে সমস্যাগুলো ওনারাই সলভ করতে পারে। মেয়র কিন্তু চাইলেই সরাসরি আসে কাজ করতে পারে না, ওনাদের মাধ্যমে কিন্তু কাজগুলো করতে হবে। গ্রহণযোগ্য ব্যক্তি কাউন্সিল নির্বাচিত হয়, তাইলে আপাময় জনসাধারণের সকল সমস্যা সেই ব্যক্তির দ্বারাই সমাধান দেওয়া সম্ভব। জন্ম নিবন্ধন বিভিন্ন সমস্যা থাকতে পারে, একটা কাউন্সিলর গিয়ে পাওয়া যায় না, ভোগান্তি স্বীকার করে, একটা ভালো কাউন্সিলর চাই। ভোটারদের মনোভাব বুঝে সেভাবেই নির্বাচনী কৌশল ঠিক করছেন বিভিন্ন ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা। স্থানীয় বিভিন্ন ইস্যু নিয়েই ভোটারদের কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা। মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের কাজ করতে হবে। এবার আমরা স্বাস্থ্য এবং শিক্ষাকে প্রাধান্য দিতে চাই। এখানে দলীয় মতভেদের বাহিরে মানুষকে পছন্দ করে থাকে, ভোট দিয়ে থাকে, তাহলে আমার মূল কাজ হবে মাদক মুক্ত সমাজ গড়া, ইফটিজিং মুক্ত সমাজ গড়া। এদিকে সরকারি ছুটির দিন শুক্রবারে নির্বাচন কমিশন অফিসে মনোনয়ন ফর্ম তোলেন মাত্র একজন কাউন্সিলর প্রার্থী।
নির্বাচনী কর্মকর্তা জানিয়েছেন, নিয়ম মেনে 24 নভেম্বর পর্যন্ত ফর্ম তুলতে এবং জমা দিতে পারবেন প্রার্থীরা। মনোনয়নপত্র নিতে হলে ব্যাংকের চালান সংগ্রহ করে আমাদেরকে দেখাতে হয় বা দিতে হয়। তো ব্যাংক যেহেতু বন্ধ, সে কারণে আসলে আজকে ফ্লো একটু কম। নারায়ণগঞ্জে 27টি ওয়ার্ডে ভোটার সংখ্যা 4,80,000। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র বিক্রির প্রথম দুদিনে মেয়র পদে মনোনয়ন সংগ্রহ করেছেন মাত্র একজন। তবে কাউন্সিলর এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 113 জন। এলাকার ভোটাররা বলছেন, মেয়র পদ নিয়ে সকল আলোচনা এবং উত্তেজনা তুঙ্গে উঠলেও যোগ্য প্রার্থীকে কাউন্সিলর বানানোর ক্ষেত্রেও গুরুত্ব দিচ্ছেন তারা। তাফসির বাবু, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। বেগম খালেদা জিয়ার বক্তব্য চর্বিত চর্বণ এবং অন্তঃসারশূন্য। তিনি প্রমাণ করেছেন জনগণের উপর তার কোনো আস্থা নেই। বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ মন্তব্য করেন। বেগম খালেদা জিয়া যে বক্তব্য প্রদান করেছেন, আমাদের কাছে মনে হচ্ছে এটা চর্বিত চর্বণ। 45 মিনিটের অন্তঃসারশূন্য বক্তব্য প্রমাণ করেছে তিনি জনগণের উপর আস্থাশীল নন। এমন কিছু প্রসঙ্গ এনেছেন যা ইতোমধ্যেই আমাদের সংবিধান ও নির্বাচনী আইনে অন্তর্ভুক্ত হয়েছে। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনকে ঘিরে আবারও সামনে এসেছে আওয়ামী লীগের স্থানীয় বিরোধ। যদিও মনোনয়ন নিয়ে পরস্পর বিরোধী অবস্থানে থাকলেও আপাতত দলীয় সিদ্ধান্তের বাইরে যাবার কথা ভাবছেন না দলটির সমর্থক কোনো প্রার্থী। এই অবস্থায় বিএনপি নেতারা মনে করছেন, আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিবাদ বিএনপির জন্য সহায়ক হবে। রাশেদ লিমনের রিপোর্ট। স্থানীয় রাজনীতি বরাবরই আলোচনায় রাখে নারায়ণগঞ্জকে, আর কোনো নির্বাচন এলে তো কথাই নেই। ব্যতিক্রম নয় এবারের সিটি নির্বাচনও। বর্তমান মেয়র আসছে এ নির্বাচনে মাঠে থাকার আভাস দিলেও দলের বর্ধিত সভা শেষে তাকে ছাড়াই 3টি নাম প্রস্তাব করে জেলা আওয়ামী লীগ। এই তালিকায় মেয়রের নাম না থাকলেও কেন্দ্রের সিদ্ধান্তে নৌকা প্রতীক পেতে আশাবাদী তিনি। তবে দলীয় মনোনয়ন না পেলেও নৌকার সঙ্গে থাকবেন মেয়র। গতবারের সিচুয়েশন দলীয় সমর্থন প্রাপ্ত, এবার কিন্তু দল নমিনেশন দিবে। সুতরাং আমি যদি দলের নিয়মকানুন মানি, আমি তো দলের বাইরের কেউ না, বা দলের বাইরে যেতে পারবো না। আনোয়ার সাহেবকে যদি দল চয়েস করে, তাহলে আমাকে তাকেই সমর্থন দিতে হবে। এদিকে বর্তমান মেয়র দলের জন্য তেমন কিছু দিতে পারেনি বলে অভিযোগ করলেন মহানগর সভাপতি। সে দলের জন্য কোনো শ্রম দেয় নাই। তাকে বারবার বলেছি, অনেক চেষ্টা, অনেক বিরাট বড় একটা শক্তির বিরুদ্ধে তোমাকে লড়াই করে আজকে আওয়ামী লীগ বানিয়ে তোমাকে আমি তোমার জন্য পরিশ্রম করেছি। তুমি আমার পার্টি অফিসে আসো, শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেয়, আমি সেই নির্বাচনটা করার জন্য মন মানসিকভাবে প্রস্তুত। তবে মাঠে নৌকা প্রতীক নিয়ে একজন থাকলেও ক্ষমতাসীনদের দৃশ্যমান বিভক্তি ব্যালট বাক্সে প্রভাব ফেলবে বলে মনে করে বিএনপি। দলীয় প্রার্থী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও বিরোধী শিবিরের এই অন্তর্কোন্দল বিএনপির জন্য সহায়ক হবে বলে মনে করেন জেলা বিএনপি সভাপতি। আমি আওয়ামী লীগের কোনো ফ্যাক্টর মনে করি না, কোনো সময় কোনো বিষয় ফ্যাক্টর মনে করি না। যোগ্যতা, গণভিত্তি, এটা নারায়ণগঞ্জের লোক বলতে পারবে যে কার কতটুকু গণভিত্তি আছে। তবে সবকিছু ছাপিয়ে প্রতিযোগিতার এক নির্বাচনের অপেক্ষায় এই নগরবাসী। রাশেদ লিমন, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। বাংলার সময় আরও থাকছে। ফেনী ও যশোরে কথিত বন্দুকযুদ্ধে হত্যা মামলার আসামি সহ 3 জন নিহত। র্যাবের দাবি, ফেনীতে নিহত 2 জন ডাকাত দলের সদস্য। ব্লু ইকোনমি বা সমুদ্র সম্পদের একটি অংশ জুড়ে রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ। বাংলাদেশের সমুদ্র সীমায় কি পরিমাণ ও কত প্রজাতির সামুদ্রিক মাছ রয়েছে তা অনুসন্ধানে জরিপ শুরু করেছে সরকার। আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম থেকে এই জরিপ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। জরিপের মধ্য দিয়ে দেশের মৎস্য খাত সমৃদ্ধ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে টেকসই জরিপের জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের পরামর্শ দিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ। বিশ্বে আগামী দিনে অর্থনৈতিক সম্পদের অপার সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে দিন দিন বেশ আলোচিত হয়ে উঠছে ব্লু ইকোনমি বা সমুদ্র অর্থনীতি। উন্নত দেশগুলো ইতিমধ্যে তাদের সমুদ্র সীমায় সম্পদ অনুসন্ধান ও আহরণ শুরু করেছে। দেরিতে হলেও বাংলাদেশ সরকারও গ্রহণ করেছে বিভিন্ন পদক্ষেপ।
এরই অংশ হিসেবে বাংলাদেশের সমুদ্র এলাকায় মৎস্য সম্পদের পরিমাণ ও অবস্থান জানতে নিয়ে আসা হয়েছে আরভি মিন সন্ধানী নামের একটি জরিপ জাহাজ। 4 জন বিশেষজ্ঞের নেতৃত্বে প্রথম দফায় আগামী বছরের এপ্রিল পর্যন্ত 10 থেকে 12 দিনের 6টি ক্রুজিং চালানো হবে। মৎস্য অধিদপ্তর জানিয়েছে এসব অঞ্চলে প্রথমেই জরিপ করা হবে চিংড়ির উপর। এই জরিপের মাধ্যমে সঠিক তথ্য নিয়ে সমুদ্রে মৎস্য আহরণ এটার আমরা পদক্ষেপ নিচ্ছি এবং এই ব্যাপারে আমরা আগামী বছর থেকেই কার্যকর ভূমিকা নিয়ে এগিয়ে যেতে পারবো। 3টা স্টেজে আমরা ভাগ করেছি আমাদের ক্রুজিং প্ল্যানটাকে। প্রথমে আমরা চিংড়ি অ্যাসেস করব, দ্বিতীয় পর্যায়ে আমরা করব হচ্ছে পেলাজিক বা ভাসমান যে মাছ, আর তৃতীয় পর্যায়ে আমরা হচ্ছে ডেমারসাল, যেটা মানে আপনার উঁচু স্তরে থাকে না, একটু গভীরে থাকে। সরকারের এই পদক্ষেপ নেয় বাংলাদেশের মৎস্য খাত অনেকটাই এগিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে টেকসই জরিপের জন্য বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠনের পরামর্শ তাদের। সবচেয়ে বেটার সুবিধা হবে যে আমাদের বর্তমানে আমাদের মৎস্য সম্পদের যে মজুদটা আছে সেটা কি পরিমাণ আছে এটা নির্ধারণ করা যাবে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই সমুদ্র নিয়ে বেশি গবেষণা করেন। তো আমার মনে হয় যে এই দুটো বিশ্ববিদ্যালয় থেকে যদি আপনার বেশি সংখ্যক রিসার্চার, গবেষক এবং শিক্ষক নিয়ে একটা কমিটি গঠন করা হয়, তাহলে পরে আমরা যে জরিপটা করব সেই জরিপটা সম্ভবত একটা ভালো কিছু আমরা বের করে নিয়ে আসতে পারবো। ভারত ও মিয়ানমারের সঙ্গে বিরোধ নিষ্পত্তির পর 1,18,813 বর্গ কিলোমিটার টেরিটোরিয়াল সমুদ্র অঞ্চল অর্জনের মধ্যে 200 নটিক্যাল মাইল অর্থনৈতিক এবং চট্টগ্রাম উপকূল থেকে 354 নটিক্যাল মাইল পর্যন্ত মহীশোপানের তলদেশে অবস্থিত সব ধরনের প্রাণীজ ও অপ্রাণীজ সম্পদের ওপরও অধিকার নিশ্চিত করেছে বাংলাদেশ। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। প্রবাসীদের আয়ে বদলে গেছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তিতাস নদীর পাড়ের দড়িকান্দি গ্রামের চিত্র। প্রতি মাসে এই গ্রামে অন্তত 50 কোটি টাকার রেমিটেন্স আসায় আধুনিকতার ছোঁয়া লেগেছে গ্রামের জীবন জীবিকায়। এই কর্মকাণ্ডকে সামনের দিকে এগিয়ে নিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের মাধ্যমে নানামুখী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর পাঠানো তথ্য ও জহিরুর রহমানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দড়িকান্দি গ্রামের বেশিরভাগ মানুষের একসময় প্রধান পেশা ছিল কৃষিকাজ, কিন্তু ভাগ্যের চাকা ঘোরাতে বিদেশে পাড়ি জমানোর স্বপ্ন দেখেন এলাকার অনেক তরুণ। 1962 সালে সাবেক সংসদ সদস্য মোজাম্মেল হক ওদুদ মিয়ার সহযোগিতায় প্রথম সাগরপথে জাহাজে করে বিদেশে পাড়ি জমায় এখানকার 18 জন তরুণ। পরে তাদের হাত ধরেই একে একে বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমাতে শুরু করে এলাকার অনেক যুবক, যাদের পাঠানো টাকাতেই আজ আধুনিকতার ছোঁয়া লেগেছে গ্রামটিতে। জরাজীর্ণ বাড়িঘরের স্থলে তৈরি হয়েছে শহরের আদলে বহুতল ভবন। প্রবাসী রেমিটেন্সের কারণে আমাদের গ্রামের অর্থনীতি মোটামুটি এখন সচ্ছল। যত বড় বড় বিল্ডিং দেখতেছে সবই প্রবাসীদের আয়ের। আমরা চাই এই দড়িকান্দি গ্রামকে সরকার মডেল প্রবাসী গ্রাম হিসেবে ঘোষণা করুক। বিদেশে অবস্থানরত গ্রামের ছেলেদের পাঠানো বৈদেশিক মুদ্রায় এলাকার সামগ্রিক উন্নয়নের কথা তুলে ধরলেন স্থানীয় জনপ্রতিনিধি। প্রতি মাসে প্রায় 40 থেকে 50 কোটি টাকার মতো আয় এই রেভিডেন্স থেকে। এই রেভিডেন্স থেকে আমাদের এই এলাকার যত যেই সব সংসার ফ্যামিলিগুলো আছে তারা সুন্দরভাবে জীবনযাপন করছে। এলাকার উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় প্রবাসীদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখানে প্রবাসীদের কল্যাণে যে করণীয়গুলো আছে সেই বিষয়ে আমরা কর্মপরিকল্পনা তৈরি করছি। আমরা আশা করি যে এই কর্মপরিকল্পনার মাধ্যমে অত্র অঞ্চলের প্রবাসী যারা আছে তাদের জন্য আমরা কল্যাণমূলক কোনো কাজ করতে পারব। দড়িকান্দি গ্রামে 15,000 মানুষের বসবাস, এদের মধ্যে 3,200 জন প্রবাসী। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। মন্ত্রী এমপি যেই হোক না কেন, অন্যায় ও দুর্নীতি করলে বর্তমান সরকার কাউকে ছাড় দেয় না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সন্ধানের আয়োজনে রাজশাহী মেডিকেল কলেজের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় তিনি জানান, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ খুব শীঘ্রই শুরু হবে। আপনাদের বাইপাসের কাছে একটি জায়গা আছে, সেখানে ইনশাআল্লাহ বহু প্রতীক্ষিত রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হবে। আপনারা দেখবেন একদিন শেখ হাসিনা সরকারের আমলে ইনশাআল্লাহ বাস্তব রূপ নেবে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়। এই বাংলাদেশে আজকে কেউ হাওয়া ভবনের কথা শোনে না, এই বাংলাদেশে আজকে দুর্নীতির কোনো কথা শোনা যায় না। এমপি কেউ জেলে পাঠিয়েছেন, ছাত্রলীগকে ফাঁসি আসামি বানিয়েছে বিশ্ব হত্যার পরে, সেখানে নিজের দলকে হাজির করে নেই। তিনি বাংলাদেশের বঙ্গবন্ধুর কন্যা, মানুষকে ভালোবাসেন, মানুষ এগিয়ে নিয়ে যেতে চান।
ক্ষমতাসীন দলের মদদেই গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে উপজেলার মাদারপুর সাঁওতাল পল্লী পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় তার সাথে বিএনপির কেন্দ্রীয় নেতা আসাদুল হাবিব দুলু, আনিসুজ্জামান খান বাবু, অমলেন্দু দাস অপু সহ জেলা ও উপজেলার নেতারা উপস্থিত ছিলেন। সাঁওতালদের উপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন বিএনপির নেতারা। সরজমিনে এখানে এসে আমরা যা দেখেছি, যা শুনেছি, প্রত্যক্ষদর্শীর কাছ থেকে আমাদের সহকর্মীদেরকে নিয়ে তারা স্বীকার করেছে এই ঘটনাটা সম্পূর্ণ ঘটিয়েছে বর্তমান প্রশাসন এবং আওয়ামী লীগের ছত্রছায়াটা সমৃদ্ধ হয়েছে। সরকার মানুষকে নিরাপত্তা দিতে পারে না, এখন একটা পুলিশ তারা ভয়ে এখনো আতঙ্কিত আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন ক্ষমতা আসবে অক্ষরে অক্ষরে এসব আইনের আওতায় নেয় বিচার করা হবে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও গাইবান্ধার গোবিন্দগঞ্জের ঘটনায় স্থানীয় রাজনৈতিক ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। সকালে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে আন্তঃকর্পোরেট প্রতিষ্ঠান টি-20 ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এছাড়াও আদালতের নির্দেশে ছাড়া সাঁওতালদের উচ্ছেদ করার প্রক্রিয়া অবৈধ বলেও মনে করেন তিনি। সাঁওতালরা যে একটা সরকারের অ্যাকোয়ার্ড করা জমিতে, সুগার মিল কর্পোরেশনের অ্যাকোয়ার্ড ল্যান্ডে অধিগ্রহণকৃত জমিতে তারা এসে বসতি স্থাপন করেছে, তাদেরকে উচ্ছেদ করতে হলে সেখানে একটা আইনের ব্যাপার রয়েছে। শুধুমাত্র আদালতে নির্দেশনা দিতে পারবে যে এদের এভিকশনের জন্য, কিন্তু যেভাবে উপজেলা নির্বাহী অফিসার এবং থানার পুলিশরা যেভাবে তাদেরকে করেছে, এটা সম্পূর্ণ অবৈধ বেআইনি কাজ করেছে। আমাদের তদন্ত প্রতিবেদনে এসেছে যে স্থানীয় রাজনৈতিক কিছু নেতৃবৃন্দের এখানে ইন্ধন রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি সংগঠন। সকালে নাসিরনগর গৌর মন্দির পরিদর্শন করে এসব ত্রাণ সামগ্রী দেন শিক্ষার্থীরা। এর আগে ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়ে সনাতন বিদ্যার্থী সংসদের 49 জনের দলটি। সকাল 10টার দিকে আশুগঞ্জ এলাকায় পৌঁছালে নিরাপত্তার কারণ দেখিয়ে পুলিশ তাদের বাধা দেয়। পরে পুলিশের সঙ্গে আলোচনার পর 14 জনকে নাসিরনগর যাওয়ার অনুমতি দেয়া হয়। সনাতন বিদ্যার্থী সংসদের দলনেতা জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ক্ষতিগ্রস্তদের জন্য ফান্ড সংগ্রহ করে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা দেন তারা। এদিকে নাসিরনগরে বাইরের কেউ যেন অনুমতি ছাড়া প্রবেশ করতে না পারে, সেজন্য ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ইউনিভার্সিটির পক্ষ থেকে সবগুলো হল থেকে টাকা কালেক্ট করছি সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে, এখানে যারা এফেক্টেড তাদের টাকাটা দেওয়ার জন্য। আশুগঞ্জ ঢোকার পথে এখানে আমরা কিছুক্ষণ ছিলাম, সেখান থেকে তারপর প্রশাসনের সম্ভবত অনুমতির একটি ছিল, তারপর আমরা কন্ট্রাক্ট করে প্রশাসনের অনুমতি নিয়ে পুলিশ আমাদেরকে সম্পূর্ণ প্রোটেকশন দিয়ে এখানে নিয়ে আসছে। প্রশাসনের কথা ছিল আমরা টোটাল বাসটা নিয়ে আসবো না, ওনারা আমাদের 14 জনের একটা টিম করে নিয়ে আসছে। পুলিশ কাউকে আটকায় নাই, বাট আমরা যাচ্ছি এলাকার মধ্যে যেন যারা মিট করতে চায় তারা ছোট্ট প্রতিনিধি দল, যদি কোনো অফিসিয়ালি কেউ আসতে চায় ইটস ওকে, আর নয় প্রতিনিধি দলরা যেন এসে এলাকায় ভিজিট করে। বাংলা সময় আরও থাকছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, প্রাক্তন ও নতুনদের মিলন মেলা, আগামীকাল দিনব্যাপী নানা অনুষ্ঠান। ফেনীতে গুলিবিদ্ধ হয়ে 2 জন নিহত হয়েছে। র্যাবের দাবি, বন্দুকযুদ্ধে নিহত 2 জন ডাকাত দলের সদস্য। ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। র্যাব জানায়, মহাসড়কের রামপুর এলাকায় একটি দল ডাকাতি প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাত দলের সদস্যরা। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে ডাকাত দল পিছু হটলে ঘটনাস্থল থেকে 2 জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। এই সময় সেখান থেকে 3টি বিদেশি পিস্তল, 2টি 1 শুটার গান সহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। সকাল 6টা 10 র্যাব কর্তৃক 2 জন গুলিবিদ্ধ ব্যক্তিকে মৃত অবস্থায় সদর হাসপাতালে নিয়ে আসা হয়। আমরা এখন প্রসিডিউর শেষে এগুলি পোস্টমর্টেম করব, পোস্টমর্টেম করলে মৃত্যুর কারণ বলতে পারবো।
যশোরে গুলিবিদ্ধ হয়ে হত্যা মামলার আসামি হাফিজুর রহমান নিহত হয়েছে। পুলিশের দাবি বন্দুকযুদ্ধ। পুলিশ জানায় গত রাত 2টার দিকে শহরের খোলাডাঙ্গা সার গোডাউন এলাকায় দুদল সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলি চলছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে হাফিজুর রহমানের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এ সময় উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও 2 রাউন্ড গুলি। এদিকে নিহত হাফিজুর রহমানের বিরুদ্ধে অন্তত 12টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সিলেটের মালনীছড়া চা বাগানের দায়িত্বে রয়েছেন একজন ভুয়া ডাক্তার। সময় সংবাদের অনুসন্ধানে চাঞ্চল্যকর এই তথ্য বেরিয়ে এসেছে। মহসিন তারেক গাজী নামের ব্যক্তিটি রাজশাহী মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি নিয়েছেন দাবি করলেও সিলেটের BM এর সভাপতি বলেছেন দেশে এ নামে কোনো ডাক্তার BMDCর রেজিস্ট্রেশনে নেই। তবে তিনি বিভিন্ন সময়ে তার প্যাডে BMDCর বিভিন্ন ব্যক্তির রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চালিয়ে যাচ্ছেন চিকিৎসা পেশা। জেলা সিভিল সার্জন জানান এ ব্যাপারে কিছু জানেন না তিনি। বিস্তারিত আব্দুল আহাদের রিপোর্টে ক্যামেরায় ছিলেন নৌশাদ আহমেদ চৌধুরী। জালিয়াতির দায়ে পলাতক শিল্পপতি রাগিব আলীর মালিকানাধীন মালনীছড়া চা বাগান হাসপাতালের চিকিৎসক তিনি। NID কার্ডে তার নাম মহসিন তারেক, তবে চিকিৎসা কাজে ব্যবহার করেন ডাক্তার মহসিন তারেক গাজী। তার দাবি রাজশাহী মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করে BMDCর 60996 রেজিস্ট্রেশন নিয়ে 12 বছর ধরে চালিয়ে যাচ্ছেন চিকিৎসা পেশা। পেশায় জুড়ে পড়ছি আর কি। রেজিস্টার নাম্বার 60,000 এর আগে আমি যে প্রাইভেট প্র্যাকটিস করছি কিছুদিন যাবত, আর এখানে চাকরি করতেছি 7 মাস। কিন্তু অনুসন্ধানে বেরিয়ে এসেছে প্রেসক্রিপশনে তিনি বিভিন্ন ব্যক্তির রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসকের দায়িত্ব পালন করছেন। খোঁজ নিয়ে দেখা গেছে নুরমিয়া নামের এক চা শ্রমিকের ডেথ সার্টিফিকেটে রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করেছেন 60696, যা সিরাজগঞ্জের ডাক্তার সৌমিক কুমার বসাকের। আরেক প্রেসক্রিপশনে কুমিল্লার ডাক্তার জিনিয়া আফরিন মুন্নির 53153 রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করেছেন। আর তার দাবি অনুযায়ী 60996 নম্বরটি মানিকগঞ্জের ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামানের নামে রয়েছে। এছাড়া 60996 নম্বরটির BMDCর ওয়েবসাইটে কোনো অস্তিত্বই নেই। সিলেট BM এর সভাপতি ডাক্তার রুকনউদ্দিন জানান মহসিন তারেক নামে তাদের কোনো ডাক্তার নেই। আর শহর থেকে মাত্র আধা কিলোমিটার দূরে একটি হাসপাতালে ভুয়া ডাক্তার কাজ করার বিষয়টি জানেন না সিভিল সার্জন। সবকিছু সার্চ করার পরে দেখলাম যে এই নামে ডাক্তার যতদূর মনে পড়ে আমাদের BM এতে নাই। ভুয়া ডাক্তারদের মাধ্যমে এই দেশের জনগণ বঞ্চিত হচ্ছে, চিকিৎসা পেশা বিতর্কিত হচ্ছে। যদি আমার অফিসে আবেদন করে যে এরকম ভুয়া আছে, তাকে তদন্ত করে আমরা দেখব। এই কথিত ডাক্তারের সেবা নিতে হাসপাতালে চা শ্রমিক, নারী, শিশু, বৃদ্ধাদের এমন লম্বা লাইন। তবে তাদের অভিযোগ তার দেয়া ওষুধ খেলে কোনো কাজই হয় না। বেজান ওষুধ খাচ্ছে কিন্তু ওষুধে কোনো কাবার দিচ্ছে না। 2টা মাস ধরে ডাক্তারের চিকিৎসা করাইবা, ডাক্তারে কইলে যে এটা ঠিক করে দিব আমরা, কিন্তু খালি ওষুধের উপরে ওষুধ। 10টার সময় ডাক্তারে খবর দিয়া পাঠাইছি, ডাক্তার গেছে গিয়া ইনজেকশনটা কোমরে দিছে। এখন আমার একদম পাগলের মতন লাগে। সময় সংবাদের হাতে আসা একটি কপিতে দেখা যায় 2014 সালে মহসিন গাজীকে ভুয়া ডাক্তারের অভিযোগে হবিগঞ্জের নবীগঞ্জে আটকের পর মোবাইল কোর্ট সাজা দেয়। ওষুধ দিবেন। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি করেছে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। বিকেলে নগরীর চারুকলা ইনস্টিটিউটের সামনে র্যালির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে ব্যানার, ফেস্টুন সহ বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় রং বেরঙের পোশাক ও বেলুনে রঙিন হয়ে ওঠে পুরো নগরী। সুবর্ণ জয়ন্তীতে প্রাক্তন শিক্ষার্থী হিসেবে ঢাকা উত্তরের মেয়র আনিসুল হকও উপস্থিত ছিলেন। 1966 সালের 18ই নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। আমি 26 বছর পরে এসেছি না, ইউনিভার্সিটি পাশ করার পর আর আসি না, আজকেই প্রথম ব্যাচ থেকে আজকের শেষ ব্যাচ পর্যন্ত সবাই এখানে আছে, সবাই খুব আনন্দ করছে, ওগুলো দেখে আমাদেরও খুব ভালো লাগছে। সারা বাংলাদেশ থেকে আমার ধারণা অন্তত 10 থেকে 15,000 পুরনো আমরা যারা ছাত্র আছি আমরা সবাই এসেছি নতুনদের সঙ্গে, তরুণদের সঙ্গে
আজকের এই 50তম দিনে অনেক মজা করা যায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এবং আমরা আশা করছি আমাদের যে কোনো অগ্রযাত্রায় যে কোনো মহৎ কাজে সবাই আমাদের সাথে একতাবদ্ধ হয়ে কাজ করবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 10ম সমাবর্তনের জন্য নির্ধারিত ফি অন্যায্য ও অযৌক্তিক দাবি করে ফি কমানোর দাবি জানিয়েছে সমাবর্তন প্রত্যাশী বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন 24 ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 10ম সমাবর্তন হওয়ার কথা রয়েছে, যেখানে রেজিস্ট্রেশন ফি ৩,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা সব শিক্ষার্থীর পক্ষে দেয়া সম্ভব নয়। তাই ফি কমিয়ে কমপক্ষে ২,০০০ টাকা নির্ধারণ ও সমাবর্তনে একজন মানসম্পন্ন বক্তার উপস্থিতির দাবি জানান শিক্ষার্থীরা। আজ থেকে শুরু হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের 2016-17 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। আগামী সোমবার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এম ইমামুল হক। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রথম ধাপে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত খ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ধাপে গ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয় বিকেল 3টা থেকে 4টা পর্যন্ত। এছাড়া আগামীকাল ক ইউনিটের পরীক্ষা হবে। এবছর 24,391 জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষা অংশ নেবে, আর প্রতিটি আসনের বিপরীতে লড়বে 18 জন করে। চলতি বছর প্রচলিত পরীক্ষা পদ্ধতিতে কিছু পরিবর্তন আসে সাধারণ জ্ঞানের গতানুগতিক প্রশ্ন থাকছে না বলেও জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পিরোজপুরের ভান্ডারিয়ার মুক্তিযোদ্ধা ও শিক্ষক আব্দুস সালাম খানের হত্যার প্রতিবাদ ও খুনিদের গ্রেফতারের দাবি জানিয়েছে ঢাকাস্থ ভান্ডারিয়াবাসী। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা খুনিদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। হত্যাকাণ্ডের 5 দিন পার হলেও কোনো আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ জানান অংশগ্রহণকারীরা। নির্মম এ হত্যাকাণ্ডের প্রতিবাদে 20 নভেম্বর ভান্ডারিয়া উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট ও প্রতিবাদ কর্মসূচি পালনেরও আহ্বান জানানো হয় মানববন্ধন থেকে। মুক্তিযোদ্ধাকে দিন প্রকাশ্য দিবলকে পিঠে হত্যা করবে এ আমরা কিছুতেই মানতে পারবো না। যারা আসামি অন্য থানা হইলো অন্য জেলা হইলো আমাদের বাড়ির থেকে মাত্র 1-1.5 মাইল দূর, আমরা নিজেরাই সক্ষম এদেরকে ধরিয়ে দিতে, বিচার করার কাঠগড়ায় দাঁড়া করতে। আমরা দক্ষিণাঞ্চলে কিছু কিছু যুদ্ধাপরাধী পরিবারের দ্বারা আমরা মুক্তিযোদ্ধারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত এবং আক্রান্ত। 3 বছর ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে টাঙ্গাইলের মীর হামজানি গুলিয়াদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি। এতে মূল ভবনের পাশের একটি টিন শেড ঘরে অস্থায়ীভাবে চলছে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম। শিক্ষকরা জানান, অতি গরম কিংবা বৃষ্টি হলে বন্ধ রাখতে হয় শিক্ষার্থীদের পাঠদান। এছাড়া নানা সমস্যায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হলেও কোনো পদক্ষেপ নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে নতুন ভবন নির্মাণে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রতিষ্ঠার পর কোনো সংস্কার না করায় 2013 সালের শুরুর দিকে টাঙ্গাইলের কালিহাতীর মীর হামজানি গুলিয়াদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি বিমসহ বিভিন্ন অংশে ফাটল দেখা দেয়। সে সময় ছাদের কংক্রিট ধসে শিক্ষক ও শিক্ষার্থী আহত হলে পরিদর্শন শেষে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। সে থেকে 1 বছর খোলা আকাশের নিচে পাঠদান চললেও নতুন ভবন নির্মাণ হয়নি। পরে স্থানীয় উদ্যোগে নির্মিত একটি টিনশেড ঘরে চলে আসছে শিক্ষা কার্যক্রম, কিন্তু নানা সংকটের মুখে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পাঠদান। ম্যাডাম এই পিছ থেকে বললে কিছু শোনা যায় না, আমাদের লেখার কষ্ট হয়। বৃষ্টি আসলে আমরা ভিজে এক ব্রাঞ্চে 7-8 জন করে বসি। ছেলে মেয়েদের নিয়ে কোথায় ক্লাস করব? আমি বাইরে খোলা মাঠে গাছের নিচে বসে ওদের দাঁড় করাই চালিয়ে যাচ্ছি এইভাবে। এদিকে শিক্ষার সুষ্ঠু পরিবেশ না থাকায় অনেক শিক্ষার্থী নিরুৎসাহিত হয়ে ঝরে পড়ছে বলে দাবি শিক্ষকদের। আর বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির অভিযোগ, বারবার ধর্ণা দেওয়ার পরও নতুন ভবন নির্মাণে কোনো ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গার্জিয়ান স্কুলে পাঠাইতে চায় না, যে বসার মতো অবস্থায় নেই। ওই এখানে কি কেমনে বাচ্চা পাঠাই? একদিকে আমি তাকাইতেছি, কাছের বাইরে চলে যায় ওদের মনোযোগটা, দৃষ্টি আকর্ষণ করাইতে পারি না। যদি ভালো পরিবেশ থাকতো তাহলে আমরা ওদেরকে সুন্দর করে পড়াতে পারতাম। কতবার সিরিয়াল দেওয়া হয়েছে, কতবার 1-2 নম্বরে গেছে, তারপরেও অন্য অন্য স্কুলগুলো পাশ হয়ে আসে। কেন এই স্কুলটা হচ্ছে না, এই জিনিসটা তো বুঝতেছি না। তবে সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। যে কয়টা বিদ্যালয়ের এরকম ভগ্ন দশা সেটি আমরা পাঠিয়ে দিয়েছি ডিপি সাহেবের মাধ্যমে, এবং অগ্রাধিকার ভিত্তিতে প্রত্যেকটাই হবে। হয়তো একটু একটা আগে পিছে বা একটু সময় লাগবে, কিন্তু সবগুলি হবে। 1994 সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে বর্তমানে 2 শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছেন।
সময় সংবাদ, টাঙ্গাইল। চট্টগ্রামে একটি গোডাউনে আগুন লেগে পুড়ে গেছে মালামাল। দুপুরে নগরের একে খান এলাকায় এই আগুন লাগে। ফায়ার সার্ভিস জানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে রফিক মোটর গ্যারেজ ও ওয়ার্কশপের গোডাউনে আগুন লাগে। আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রংপুরে পরিত্যক্ত দেয়াল ধসে আয়াত ও অর্ণব নামে 2 শিশুর মৃত্যু হয়েছে। সকালে নগরীর রবার্টসগঞ্জের ইস্পাহানি বিহারি ক্যাম্পের পাশে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ওই এলাকার একটি পরিত্যক্ত দেয়ালের পাশে খেলা করছিল 2 ভাই, 3 বছরের আয়াত ও 7 বছরের অর্ণব। এ সময় উল্টো দিক থেকে একটি ভ্যান সজোরে ধাক্কা দিলে দেয়ালটি ধসে পড়ে। এতে দেয়ালের নিচে চাপা পড়ে ওই 2 শিশু। গুরুতর অবস্থায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বঙ্গোপসাগরের ডুবোচরে আটকে পড়ার 2 দিন পরেও মংলা বন্দরগামী লবণ বোঝাই বিদেশি জাহাজটি উদ্ধার করা সম্ভব হয়নি। এতে আটকা পড়েছেন জাহাজে থাকা মাস্টারসহ 22 জন বিদেশি নাবিক। বন্দর কর্তৃপক্ষ জানায় কাস্টমস বিভাগের অনুমতি পেলে আগামী রোববারই জাহাজের লবণ খালাস শুরু হবে। আর খালাস কাজ শেষ হলেই জাহাজটি ডুবোচর থেকে উদ্ধার করা সম্ভব হবে। গত বুধবার এমভি তানভিন নামক জাহাজটি 18,700 মেট্রিক টন লবণ নিয়ে ভারতের কানলা বন্দর থেকে ছেড়ে আসে। ওই দিন ভোররাতে মংলা বন্দরের পশুর চ্যানেলে প্রবেশের সময় জাহাজটি ডুবোচরে আটকে পড়ে। পঞ্চগড়ে ন্যায্য মূল্যের দাবিতে মহাসড়কে চা পাতা ফেলে বিক্ষোভ ও মানববন্ধন করেছে চাষিরা। সকালে সদর উপজেলার বোর্ডবাজার এলাকায় তেতুলিয়া পঞ্চগড় মহাসড়কে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভ শেষে মানববন্ধন করেন তারা। এ সময় চাষিরা অভিযোগ করেন প্রতি কেজি চায়ের মূল্য থেকে 50% কেটে নিচ্ছে কারখানা কর্তৃপক্ষ। এতে ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের। এছাড়া কোনো কারখানা মালিকরা কৃষকদের কাছে কাঁচা চা পাতা নিচ্ছেন না বলেও অভিযোগ তাদের। চাষিদের কাছ থেকে ন্যায্য মূল্যে চা পাতা কেনার দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। মানিকগঞ্জের আনন্দমোহন উচ্চ বিদ্যালয় নিয়ে অনিয়ম বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও অভিভাবকরা। সকালে হরিরামপুরের ঝিটকা বাজারে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা অভিযোগ করেন একটি মহল বিদ্যালয়ের সরকারি খাল ভরাট করে মার্কেট করার নামে বাণিজ্য করতে চাইছে। এছাড়া বিদ্যালয়ের পাশ দিয়ে বয়ে যাওয়া ইছামতি নদীতে বাঁধ দিয়ে পানি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা। সব ধরনের অনিয়ম বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। পটুয়াখালীর দুর্গম চরাঞ্চলে যাতায়াত ব্যবস্থা উন্নত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে গলাচিপার বিভিন্ন চরাঞ্চল পরিদর্শন করেছে নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। সকালে আগুনমুখা নদী তীরবর্তী বদনাতলী, লঞ্চঘাট, চরকাজল ও চরশিবার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন নৌমন্ত্রী। এ সময় এই এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে সরকারি উদ্যোগে ফেরি সার্ভিস চালু করার প্রতিশ্রুতি দেন মন্ত্রী। আর ফেরি চালু হলে পটুয়াখালী থেকে ভোলা সড়কপথে যোগাযোগ করা যাবে বলেও জানান তিনি। এ সময় স্থানীয় সংসদ সদস্য আ.খ.ম. জাহাঙ্গীর হোসাইন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। নবান্ন উপলক্ষে নেত্রকোনায় অনুষ্ঠিত হয়েছে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব। বিরিশিরি ক্ষুদ্র নিগোষ্ঠী কালচারাল একাডেমির আয়োজনে সকালে দুর্গাপুরে এই উৎসব শুরু হয়। এবারের ওয়ানগালা উৎসবে প্রথমবারের মতো 100টি ঢোল বাজানো হয়। ওয়ানগালায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা গারো শিল্পীরা সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেন। পরে গারোদের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা রুগালা ও সাসাত সাওয়ার আয়োজন করা হয়। প্রথমবার এখানে 100% ওয়ানগালা হচ্ছে আমাদের গারোদের ঐতিহ্য নিয়ে। আমিও ঢাকা থেকে আসছি, এসে দেখছি, ভালো লাগছে, অনেক ভালো লাগছে। তারপরে সবকিছু আমাদের গারো কালচারের সবকিছু। সাধারণ জনগণ যেন আরো বেশি ইনভলভ হয়, এই অংশগ্রহণটা যেন আরো বাড়ে, কর্তৃপক্ষের কাছে আমাদের একটা দাবি থাকবে। এই গারো জাতির মধ্যে সংস্কৃতির যে বহমান থাকবে এবং আমরা সব জাতি মিলে এই উৎসব আমরা উপভোগ করব। বাংলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সুষ্ঠু নির্বাচনের জন্য সব দলের ঐক্যমত্যে কমিশন গঠনের পরামর্শ বেগম খালেদা জিয়া। সংবিধান অনুযায়ী সব হবে বলল আওয়ামী লীগ।
নারায়ণগঞ্জে সিটি নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করছেন আগ্রহী প্রার্থীরা। আবারও স্থানীয় আওয়ামী লীগের বিরোধ, দ্বন্দ্বের সুবিধা কাজে লাগাতে চায় বিএনপি। কাল থেকে শুরু হচ্ছে সামুদ্রিক মাছ জরিপ, ভিডিও কনফারেন্সে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রবাসীদের পাঠানো টাকায় বদলে গেছে ব্রাহ্মণবাড়িয়ার দড়িকান্দি গ্রামের চিত্র। আধুনিকতার ছোঁয়া এখন গ্রামীণ জীবনে। প্রবাসীদের কল্যাণে পদক্ষেপ নেয়ার আশ্বাস প্রশাসনের। এবং সিলেটের মালনীছড়ার চা বাগানের দায়িত্বে ভুয়া ডাক্তার ব্যবহার করছেন বিভিন্ন চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর, কিছুই জানেন না জেলা সিভিল সার্জন। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।